সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে কাঙ্ক্ষিত পুরুষ, সবচেয়ে আলোচিত এবং সমালোচিত অনেকের কাছে। তাকে নিয়ে মিথ রয়েছে, ম্যাথোলজি রয়েছে, অর্থাৎ গল্প রয়েছে, গুজব রয়েছে। তাকে কেন্দ্র করে রাজনীতিতে একটি রসায়ন তৈরি হয়েছে, তাকে কেন্দ্র করে একটা বলয় তৈরি হয়ে গেছে। একটা হলো রসায়ন মানে কেমিস্ট্রি, আরেকটা হলো বলয়, বৃত্ত, সার্কেল। এটাকে আপনি ফিজিক্সের সঙ্গে তুলনা করতে পারেন। এখন যাকে নিয়ে এত আলোচনা এবং সমালোচনা, মূলত সেই লোকটির সম্পর্কে আপনার কিছুটা আন্দাজ থাকার দরকার আছে। আমি নিজে তার সঙ্গে কখনো ব্যক্তিগতভাবে আমার পরিচয় হয়নি, কথা হয়নি, দেখাও হয়নি, ওয়ান টু ওয়ান আমরা কখনো একে অপরকে দেখিনি। আর এমনি সেনাবাহিনী বা ঊর্ধ্বতন যারা কর্মকর্তা থাকেন, এমনকি রাজনীতিবিদ থাকেন, যাদের হাতে ক্ষমতা থাকে, আমি আমার চিরাচরিত শৈশব থেকে তাদের থেকে দূরে থাকি। এমনকি আমার আত্মীয় স্বজনের মধ্যে যারা খুব বড় পদে আছেন, বন্ধুবান্ধবের মধ্যে বড় পদে আছেন, তাদের থেকে 33 মাইল দূরে আমি সবসময় অবস্থান করি। ক্ষমতা আমার কাছে আসলে সবসময় একটা ভয়ঙ্কর জিনিস মনে হয়। এর কারণ হলো, যখন ক্ষমতাধর মানুষ তারা দুনিয়াকে ধরাকে সরাক জ্ঞান করেন, তাদের কাছে গিয়ে আপনি ঠিক সত্যিকার অর্থে আপনি যে মেন্টাল ট্রিটমেন্ট এটা পাবেন না। হয় আপনি অতিমূল্যায়িত হবেন, অথবা আপনি অপমানিত হবেন। কী দরকার? এই জন্য আমি আসলে এমনকি যখন সংসদ সদস্য ছিলাম, আমি কখনো শেখ হাসিনার সামনে জীবনে গিয়ে একটা সালাম দিয়েছি এরকম কোনো ঘটনা নেই। কখনো কোনো মন্ত্রীর সাথে, এমপির সাথে, প্রধানমন্ত্রীর সাথে একটা ছবি পর্যন্ত আমি জীবনে তুলিনি। এটা নট এ সিঙ্গেল ওয়ান। এটা আসলে আমার ভয় থেকে যে এগুলো আসলে কোনো কাজে আসে না। আমার যে আমিত্ব, সে আমিত্ব থাকে না। এখন জনাব ওয়াকারুজ্জামান সাহেবের সাথে যদি আমার ওইরকম একটা সম্পর্ক থাকতো, তাহলে আমার কথা বলতে গিয়ে আমাকে 10 বার চিন্তা করতে হতো। কিন্তু আমি তার সাথে সম্পর্ক না থাকার কারণে আমি নির্ভয়ে নিশ্চিন্তে, আমি যতটুকু জানি, যতটুকু বুঝি, নির্লিপ্তভাবে তার সঙ্গে কথা বলতে পারি। এখন তাকে নিয়ে আলোচনা হচ্ছে। আলোচনা হচ্ছে যে তিনি সামরিক শাসনের অধিকর্তা হবেন, জরুরি অবস্থা জারি করবেন। তাকে নিয়ে সমালোচনা হচ্ছে তিনি ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছেন। তাকে নিয়ে আলোচনা হচ্ছে না, তিনি দেশপ্রেমিক, সত্যিকার অর্থে বাংলাদেশের ভালো মানুষ। তো আসলে তিনি কেমন? আমার কাছে তার যে ফিজিক কন্ডিশন, তার চেহারা সুরত, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার কথা, কণ্ঠ, এটা দেখে যতটুকু মনে হয়েছে, আমার কাছে মনে হয়েছে এই লোকটি একটি আপাদমস্তক ভদ্রলোক মানুষ। আপাদমস্তক ভদ্রলোক মানুষ। এখন আপনি বলতে পারেন যে এটা আপনি বুঝলেন কী করে? এর কারণ হলো যে আমি ক্রিমিনোলজিতে, অপরাধ বিজ্ঞানের একজন ছাত্র, আইন বিজ্ঞানের একজন ছাত্র। অর্থাৎ আমার আমি মাস্টার্স অফ ল। তো এই আইনের মধ্যে বেশ কয়েকটা সাবজেক্ট রয়েছে। সেই সাবজেক্টগুলোর মধ্যে আমার পারঙ্গমতা দেশে এবং দেশের বাইরে এটি প্রমাণিত। তো সেই দিক থেকে মানুষের ফিজিক্যাল কন্ডিশন দেখে, নখ দেখে, পা দেখে, চুল দেখে, কণ্ঠস্বর দেখে, অঙ্গভঙ্গি দেখে, চোখ দেখে আপনি বলতে পারবেন এই লোকটি কেমন। তো সেই দিক থেকে আমার কাছে মনে হয়েছে যে তিনি একজন ভদ্রলোকের সন্তান। তার পিতা ভদ্রলোক, তিনি ভদ্রলোক। তারপরে তার মা ভদ্রলোক, এবং যতটুকু জেনেছি তার বাবা মা সম্পর্কে আমি জানি না, তবে তার শ্বশুর জেনারেল মুস্তাফি, যিনি সাবেক সেনাপ্রধান ছিলেন, তিনি আপাদমস্তক একজন বীর পুরুষ ছিলেন, ভদ্রলোক ছিলেন। ফলে তার যে স্ত্রী, তিনিও সঙ্গত কারণে ভদ্রলোকের কন্যা। এটা সহজে বোঝা যায়। এই কথাগুলো কেন বললাম? যে ক্ষমতা দখল করার জন্য কিছুটা অভদ্র হতে হয়। তারপরে ক্ষমতা পাওয়ার জন্য কিছুটা লালায়িত থাকতে হয়, লোভ থাকতে হয়, লালসা থাকতে হয়, কামনা থাকতে হয়, বাসনা থাকতে হয়। তো যারা নিপাট, নিখাত ভদ্রলোক মানুষ, তারা আসলে এই ধরনের ঝুঁকি নিতে চায় না। কাজেই জনাব ওয়াকারুজ্জামানকে নিয়ে যারা স্বপ্ন দেখছেন যে তিনি ত্রাণকর্তা হিসেবে আসবেন, তো তাদের নিরাশ হওয়ার জন্য যথেষ্ট যোগ্যতা জনাব ওয়াকারুজ্জামানের পারিবারিকভাবে আছে। তার যারা বন্ধু, তাদের কাছে জিজ্ঞেস করে দেখতে পারেন যে এই লোকটা কোনোদিন একটা মুরগি জবাই করেছেন কিনা, এই লোকটা কোনোদিন কোনো হরিণ শিকার করেছেন কিনা। অনেক দেখা যাচ্ছে যে আর্মি কর্মকর্তা জিওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন পার্বত্য চট্টগ্রামে, শিকার করা তাদের নেশা। তো তারা শিকার করেন। তো এই লোক কয়দিন বন্দুক দিয়ে গুলি করে কয়টা বাঘ মারাতে দূরের কথা, কয়টা হরিণ মেরেছেন, কয়টা শিয়াল মেরেছেন, গিয়ে দেখেন। আমার বিশ্বাস ওনার চেহারা স্রোত ইন্ডিকেট যে তিনি এই ধরনের শিকার গুলাগুলি পছন্দ করেন না। 2 নম্বর হলো যে তার শরীর দেখে মনে হয় যে তিনি ভোজন রসিক, খাওয়া দাওয়া পছন্দ করেন। যারা খুব ভোজন রসিক হন, তারা রুক্ষ হতে পারেন না, তারা আমোদে হন, প্রমোদী হন। এবং পৃথিবীর যত দেখবেন যে যারা সামরিক অভ্যুত্থান ঘটিয়েছে, গেরিলা যুদ্ধ করেছে, নিষ্ঠুরতা চালিয়েছে, তাদের সবারই একটা পেটানো শরীর ছিল, রুক্ষ শরীর ছিল। তাদের চোখের দিকে তাকালেই আপনার অন্যরকম একটা রুক্ষতা
আপনি দেখতে পেতেন। ফলে তারা ঝুঁকি নিয়েছে, যে ধরনের কর্মকাণ্ড করেছে। তো সেই দিক থেকে ওয়াকারুজ্জামানের যে শরীরটি, এটি একটি বিলাসী শরীর, আমোদের শরীর। তিনি সঙ্গীত পছন্দ করেন, তিনি কথায় কথায় কোরআনের উদ্ধৃতি দেন, হাদিসের উদ্ধৃতি দেন। তো এগুলো হলো নরম মনের অধিকারী। সে তো যারা নরম মনের অধিকারী গিয়ে দেখেন যে তিনি হয়তো বিটোফেনের সঙ্গীত শুনেন, তিনি আইয়ুব বাচ্চুর সঙ্গীত শোনেন। এটা বোঝা গেল যে তিনি যেই সময়টাতে এই বিপ্লব ঘটাবেন, আগস্ট মাসের আগে যে সেনাবাহিনীর সাথে একটা বৈঠক, ওখানে তিনি আইয়ুব বাচ্চুর দুটো গানের উদ্ধৃতি দিয়েছিলেন। আমি অত গান শুনি না, তো সেই গানের একটা ছিল আর বেশি কাদালে উড়াল দেবো আকাশে, মানে আমাকে যদি বেশি জ্বালাজালি করো আমি কিন্তু চলে যাব। তো এটা ছিল তার আগের কথা। 2 নম্বর হলো যে আমি তো প্রেমে পড়িনি, ওইটার এমন একটা শব্দ, মানে আমি তো এই কাজটা আসলে করতে চাইনি, এই কাজটা আমাকে পরিস্থিতি আমাকে কমপ্লাই করেছে, এটা নিয়ে আমি আলোচনা করব। তো সেই দিক থেকে তিনি সঙ্গীত প্রিয় মানুষ। হয়তো তিনি বিসমিল্লাহ খানের সানাই শুনতে পছন্দ করেন, বিটোফেনের সঙ্গীত শুনতে পছন্দ করেন। তারপরে তিনি পণ্ডিত রবিশঙ্করের, আকবর আলী খানের, উস্তাদ বড় গোলাম আলী খানের যে সঙ্গীত, এটি হয়তো তাকে ভীষণভাবে আন্দোলিত করে, রাদার দেন চেঙ্গিস খান হালাকু খানের ইতিহাস তাকে যেভাবে আন্দোলিত করে। তো কাজেই তিনি একটা বিপ্লব ঘটাবেন, তিনি একটা সামরিক শাসন জারি করবেন, তারপর শেষে মার্শাল ল চালাবেন, এটা হয় না, মানে এটা মিলে না। তার একটা উদাহরণ দেখিয়ে যে প্রায় এই যে মঈনুদ্দিন সাহেব ছিলেন, মঈনুদ্দিন সাহেব, তার হাতেও কিন্তু একটা অফুরন্ত সুযোগ ছিল, কিন্তু তার বডির দিকে তাকিয়ে দেখেন, তার বডিটা কিন্তু কর্নেল তাহেরের মতো নয়, তার বডিটা জেনারেল জিয়াউর রহমান সাহেবের মতো নয়, ইভেন এরশাদ সাহেবের মতো নয়। আপনি এরশাদ সাহেবের দিকে দেখেন, তিনি যখন ক্ষমতা গ্রহণ করেছিলেন, ভীষণ রকম পেটানো একটা শরীর, এবং তিনি একের মরার আগেও যেভাবে চলতেন, তার হাতে, তার সাথে যদি আপনি হ্যান্ডশেক করতেন, আপনি দেখতেন যে ভীষণ শক্তিশালী একটা হাত। তো এরকম ফলে তিনি ঘটনা ঘটিয়ে দিয়েছেন। আপনি যদি জেনারেল আবুল মঞ্জুরের ঘটনা দেখেন, কিংবা জিয়াউর রহমান সাহেবকে অন্যান্য যারা হত্যাকাণ্ডের সাথে অংশগ্রহণ করেছেন, তাদের সবার শরীরের দিকে তাকান, পেটানো শরীর। কিন্তু সেই দিক থেকে যদি আপনি জেনারেল আজিজের চেহারা দিকে তাকান, আমরা এমনি মিস্টার আজিজকে টার্গেট করে গালাগাল করেছি, কিন্তু এটা আমোদের শরীর, ফ্রেন্ডলি। হ্যাঁ, তারা পরিবারকে পছন্দ করেন, ভাইদেরকে, তার দুনিয়া ছিল জেনারেল আজিজের ভাই, সে ভাই। তারপরে ওই যে মেয়র আনিসুল হক ছিলেন, তার এক ভাই ছিলেন সেনাবাহিনীর প্রধান, তার শরীরের দিকে তাকান, ওটাও একটা আমোদের শরীর। আবার এর আগে যিনি ছিলেন শফিউদ্দিন সাহেব ছিলেন, ওরকম পেটানো শরীর, ভদ্রলোক মানুষ। শেখ হাসিনা তাকে ভাত খেতে দিয়েছেন, মানে সেনাবাহিনীকে ভাত খেতে দিয়েছেন, তিনি ভীষণ রকম কৃতজ্ঞ যে আগে সেনাবাহিনীকে 3 বেলা খেতে দেওয়া হতো না, শেখ হাসিনা কী দয়া করেছেন। সো এই মন মানসিকতা দিয়ে আসলে মার্শাল্লাহ হয় না, মার্শাল্লাহ হয় না। তো সেই দিক থেকে যারা জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে চিন্তা করছেন, মার্শাল্লাহর কথা চিন্তা করছেন, আমার কাছে এটা হিসাবে মিলে না। এই গেল এক। দ্বিতীয়ত হলো যে তার এই যে সময়টি, এই সময়টির সঙ্গে জেনারেল নুরুদ্দিন খান, যিনি একসময় সেনাপ্রধান ছিলেন, তার সঙ্গে আমার কেন জানি তাকে খুব ভীষণ রকম মানে তার অন্তর্মিল খুঁজে পাই। জেনারেল নুরুদ্দিন খানের সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, ভীষণ রকম ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, এবং তিনি কতটা উচ্চমানের ভালো মানুষ আমি একটা ছোট উদাহরণ দিই। ইন 1980 কোন সালে, মানে তিনি তখন সেনাপ্রধান, আমার সালটা ঠিক মনে নেই। তো আমি ব্যবসা বাণিজ্য শুরু করেছি। শুরু করার পরে আমি একটা প্রতিষ্ঠানে হঠাৎ করে একটা বিপদে পড়ে গেলাম, প্রাইভেট বড় মাল্টিন্যাশনাল কোম্পানির একটি মালিক, চেয়ারম্যান। তো তিনি ভীষণ জেদি, কারো কথা শুনেন না। এখন আমার সাথে তার যখন একটা বিরোধ হলো, আমি সঠিক ছিলাম, কিন্তু তাকে বোঝানোর মতো ক্ষমতা আমার ছিল না। আর বাংলাদেশে কেউ তাকে গিয়ে যেটা কথা বলবে, সে এত শক্তিশালী ছিল, তার কারো সুপারিশ সে শুনতো না, ভীষণ খেপাটে। আমি তাকে জিজ্ঞেস করলাম যে এই লোক কার কথা শুনেন? তা বলল যে তার সাথে সেনাবাহিনীর প্রধান জেনারেল নুরুদ্দিন খানের সাথে ভালো সম্পর্ক। তো আমি সোজা একেবারে মোটরসাইকেল, তখন আমার একটা মোটরসাইকেল ছিল, সবই ব্যবসা শুরু করেছি, সেটা চালিয়ে জেনারেল নুরুদ্দিন খানের বাড়িতে চলে গেলাম। তখন ঘন ঘন কারেন্ট যেত। তো নুরুদ্দিন খান সাহেবের বাড়িতে গিয়ে একেবারে সোজা গেটে গিয়ে বললাম, ভিতরে খবর দেন রনি আসছে। তো যাই হোক, সম্ভবত রনি কমন নেম, তার কোনো আত্মীয় স্বজনের কারো ছেলের নাম রনি আছে। তো উনি বললো যে ওকে ড্রয়িং রুমে বসতে বলো। আমাকে লোকজন নিয়ে ড্রয়িং রুমে বসালো, সেনাপ্রধানের ড্রয়িং রুম, আপনি বুঝতে পারেন ব্যাপারটা, রাতে। তো কারেন্ট নাই, উনি একটা চার্জার লাইট নিয়ে, এই রনি বাবা কেমন আছো বলে আসে আমার মুখের সামনে চার্জার লাইট ধরেই উনি একটা আটকে উঠলেন, আরে তুমি কে? হ্যাঁ, আমি বললাম যে স্যার আমার নাম রনি। তুমি তো, আমি মনে করছি আমার আত্মীয় রনি, তো তুমি কেন আসছো? অনেকটা ভয়, উনি অনেকটা মানে আশ্চর্য হয়ে গেছে, সারপ্রাইজ, পুরো বাসা খালি, কেউ নাই ড্রয়িং রুমের মধ্যে, আমি একা। তো আমি বললাম যে স্যার আমি আসলে এই সমস্যার জন্য আসছি আপনার কাছে। তো উনি বললেন যে তুমি কী করে বিশ্বাস করলে যে তোমার সাথে আমার কোনো পরিচয় নাই, জানা নাই, শোনা নাই, তুমি আসলে আমি কাজটা করে দেবো? তা আমি বললাম যে স্যার আমি জানি আপনি ভালো মানুষ, আমিও ভালো মানুষ, দুজন ভালো মানুষের সঙ্গে সম্পর্ক আল্লাহর রহমতে এমনি এমনি হয়ে যায়, আল্লাহ এই সম্পর্কটা করে দেয়, আমি এই ভরসা নিয়ে আসছি। দ্বিতীয়ত হলো আমি যে বিষয়টা নিয়ে আসছি এটা জেনুইন, এটি আমার জন্য জীবন মরণ সমস্যা, আপনি একটা টেলিফোন করলে বা 2 কলম লিখে দিলে আপনার কোনো ক্ষতি হবে না, আপনি আমার কাছে ঘটনাটা শুনুন, এই এতটুকু আবেদন নিয়ে আসছি।
হি ওয়াজ সো ইমপ্রেসড। তিনি বলেন যে, বাবা তুমি বসো। তারপরে আমাকে নাস্তা খাওয়ালেন, আমার সব কথা শুনলেন এবং আমার কাজটি করে দিলেন এবং তারপর থেকে ওনার সঙ্গে আমার অনেক দিন নিদারুণ সম্পর্ক ছিল। পরবর্তীতে সেই সম্পর্কটা উনি যেই মুহূর্তে অ্যাক্সিডেন্ট করলেন, মন্ত্রী হলেন, আওয়ামী লীগ সরকারের মন্ত্রী হলেন, তখন থেকে আমি আসলে তার সাথে দূরত্ব বজায় রেখেছি। ওই কারণে যে যেরকম ক্ষমতাধর লোকদের সাথে আমার আসলে ভয় লাগে। এনিওয়ে, তো সেই দিক থেকে জেনারেল নুরুদ্দিন খানকে আমি যেভাবে দেখেছি তারও অনেক সুযোগ ছিল। আওয়ামী লীগের মন্ত্রী হিসেবে, জ্বালানি মন্ত্রী হিসেবে তার অনেক সুযোগ ছিল। তারপর সেনাপ্রধান হিসেবে তার অনেক সুযোগ ছিল, তিনি নিজেই প্রেসিডেন্ট হতে পারতেন, কিন্তু তিনি সেই সুযোগটা গ্রহণ করেননি। তো জেনারেল ওয়াকারুজ্জামান এবং নুরুদ্দিন খান, আপনি যদি পাশাপাশি দুজনকে বসান, আপনি দেখবেন তাদের চেহারা, সুরত, বডি ল্যাঙ্গুয়েজ সমস্ত কিছুর মধ্যে একটা সিমিলারিটি আছে। এমনকি পারিবারিক যে ট্র্যাডিশন তার মধ্যেও কিন্তু আপনি অন্তর্মিল খুঁজে পাবেন। তো সেই দিক থেকে জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে যারা চিন্তা ভাবনা করছেন যে তার দ্বারা একটা কিছু নিষ্ঠুর কিছু একটা হবে, নির্মম কিছু একটা হবে, কঠিন কিছু একটা হবে, এটা আমার কাছে মনে হচ্ছে না। এগুলো এক। ২ নম্বর হলো নিয়তি। নিয়তি হলো এমন একটা বিষয় যে জিনিসটি চায় না, নিয়তি তার পিছেই সেই জিনিসটি ঘুরতে থাকে। আমি নিজে বিশ্বাস করেন কোনোদিন ধনী হতে চাইনি, কোনোদিন ব্যবসা করতে চাইনি। একেবারে ছোট একটা বিসিএস চাকরি করব বা সেনাবাহিনীর একটা চাকরি করব, বড়দের একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে। আমার টার্গেট ছিল জাতিসংঘে চাকরি করা অথবা ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানিতে চাকরি করা। এরকম একটা চাকরি করব, ঢাকা শহরে একটা অ্যাপার্টমেন্ট থাকবে, ছোট্ট একটা গাড়ি থাকবে, ২ টো ছেলে মেয়ে থাকবে, সাধারণ একটা চিন্তা চেতনা। ব্যবসা বাণিজ্য, আমার আব্বা ব্যবসা করতেন, বেশ বড় ব্যবসা করতেন এবং তাকে তিনি